গাছের ভেতরে আগুন, বাইরে কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে পুড়ছে নীরবে। এই ঘটনাটা একেবারে বাস্তব। একটা গাছ বাইরে থেকে দেখতে একদম স্বাভাবিক, কিন্তু ভেতরটা জ্বলছে আগুনে। আগুনের কোনো ধোঁয়া নেই, বাইরে কোনো শিখা দেখা যায় না, অথচ ভেতরে কাঠ কয়লার মতো পুড়ছে। যারা প্রথম দেখে তারা তো অবাক হয়, ভয়ও পায়, ভাবেন বুঝি ভূতের কাণ্ড। কিন্তু না, এটা প্রকৃতির এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক খেলা, যেটা হয় বজ্রপাতের ফলে। বিজ্ঞানীরা বলছেন এই ধরনের ঘটনা ঘটে যখন বজ্রপাত সরাসরি কোনো গাছের গায়ে না লেগে তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ ঘটায়। অনেক সময় বজ্রপাত গাছের ডাল বা পাতায় না পড়ে সরাসরি তার দেহে ঢুকে পড়ে। তখন গাছের ভেতরের ভেজা কাঠ বা ছাল, যা আর্দ্র ও তুলনামূলকভাবে বেশি পরিবাহী, সেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই প্রবাহ এতটাই শক্তিশালী হয় যে তা ভেতরের কাঠকে সঙ্গে সঙ্গে উত্তপ্ত করে ফেলে। এই উত্তাপ এত বেশি হয় যে গাছের ভেতরে আগুন ধরে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাইরের অংশ তখনও অক্ষত থাকে। এই অবস্থাকে বলে স্মোল্ডারিং, অর্থাৎ ধীরে ধীরে ভেতরে জ্বলা। এটা কোনো উন্মুক্ত আগুন নয়, বরং ভেতরে গুড়িয়ে চলা এক অগ্নিকাণ্ড, যার ধোঁয়া বা আলো বাইরে দেখা যায় না। এই স্মোল্ডারিং অবস্থা দিনকে দিন গাছের ভেতরে বড় হতে থাকে। একসময় দেখা যায় গাছ নিজেই ভেঙে পড়ে, কারণ ভেতরের কাঠ পুড়ে গেছে পুরোপুরি, খালি খোলস পড়ে আছে বাইরে। অনেকে আবার তখন বুঝতেই পারে না যে গাছটা কিভাবে এমন অবস্থায় গেল। এই ধরনের ঘটনা বেশি ঘটে বড় গাছগুলোতে, যেমন ওক, ম্যাপল বা সেকুয়া জাতীয় গাছে, যাদের কাঠ ঘন এবং ভেতরের অংশ মোটা। এই গাছগুলোতে যদি বজ্রপাত একবার ঢুকে পড়ে তাহলে তা সহজে থামে না। অনেক সময় আগুন জ্বলে 2 থেকে 3 দিন পর্যন্তও থাকতে পারে। এই গোপন আগুন অনেক সময় ভয়াবহ দাবানলের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বনাঞ্চলে যদি একটাও এমন গাছ থাকে যার ভেতরে আগুন জ্বলছে, তা সহজে আশেপাশে শুকনো পাতা বা গাছে ছড়িয়ে পড়তে পারে। আর একবার যদি সেই আগুন বাইরে বেরিয়ে আসে তাহলে পুরো বন পুড়ে যেতে সময় লাগে না। এখন প্রশ্ন হলো, এই আগুন টের পাওয়া যায় না কেন? কারণ এটা বাইরে থেকে পুরোপুরি ঢাকা থাকে, তাপ থাকে ভেতরে, আর কোনো ধোঁয়া না থাকায় বা আলো না ছড়ালে মানুষ বুঝতেই পারে না ভেতরে কি ঘটছে। অনেক সময় বনকর্মীরা হিট সেন্সর বা থার্মাল ক্যামেরা দিয়ে এই আগুন শনাক্ত করে। এই ঘটনাটা যেমন ভীতিকর তেমনি অদ্ভুত ও শিক্ষণীয়। এটা আমাদের শেখায় যে প্রকৃতি শুধু চোখে দেখা ব্যাপার নয়, এর গভীরে এমন অনেক কিছু ঘটে যা আমরা টের পাই না। একটা গাছের ভেতরে আগুন লেগে থাকা মানে শুধু একটি গাছের ক্ষতি নয়, এটি আশেপাশের গোটা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই ধরনের স্মোল্ডারিং ফায়ার নির্ণয় ও প্রতিরোধের জন্য অনেক দেশে গবেষণা হচ্ছে। থার্মাল সেন্সর, ইনফ্রারেড ড্রোন, এমনকি মাটির নিচে সিগন্যাল ধরার যন্ত্র ব্যবহার করা হচ্ছে। তবুও পুরোপুরি প্রতিরোধ এখনও সম্ভব হয়নি, কারণ বজ্রপাত কখন কোথায় ঘটবে সেটা আগাম বলা যায় না। এই ঘটনাকে আমরা কখনোই অলৌকিকভাবে এড়িয়ে যাব না। এটা বিশুদ্ধ বিজ্ঞান, যেখানে গাছের কাঠ নিজেই বিদ্যুৎ প্রবাহে উত্তপ্ত হয়ে আগুনে পরিণত হয়। এই জন্য আমরা যখন বড় কোনো ঝড়ের পর বন এলাকায় যাই তখন বিশেষ সতর্ক থাকতে হবে। বাইরে থেকে গাছ ঠিকঠাক দেখালেও তার ভেতরে ভয়ঙ্কর কিছু চলতে পারে। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী হচ্ছে একটা পাখি, পেরেগ্রিন ফ্যালকন। এক ঝাঁপেই যে গতি ছুঁয়ে ফেলে 380 কিলোমিটার প্রতি ঘন্টা, এমনকি বুলেটের চেয়েও দ্রুত। আকাশে যখন সে ঝাঁপায় তখন সেটা শুধু শিকার নয়, সেটা এক ধ্বংসাত্মক নিখুঁত আঘাত। প্রকৃতির তৈরি এক জীবন্ত মিসাইল। পেরেগ্রিন ফ্যালকনকে বাংলায় অনেকে ডাকে বাজ বা শিকারি বাজ পাখি নামে। এর গড় দৈর্ঘ্য মাত্র 38 থেকে 56 সেন্টিমিটার, ওজন 1 কেজির নিচে। দেখতে একদম সাধারণ মনে হলেও এই পাখির শরীরের প্রতিটি অংশ তৈরি যেন গতির জন্য। এর ডানা ছড়ানো, লম্বাটে গঠন, মাথার ঢালু নকশা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হাওয়া কাটার দক্ষতা, সব মিলিয়ে এটি হয় আকাশের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। পেরেগ্রিন যখন শিকার করে তখন সাধারণত খুব উচ্চতা থেকে নিচের দিকে ডাইভ দেয়। এই ডাইভই তাকে নিয়ে যায় সে অবিশ্বাস্য গতি 240 মাইল বা 385 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত। এই মুহূর্তে সে হয়ে যায় যেন এক তীক্ষ্ণ বর্ষা। সে নিচে থাকা শিকার, ছোট পাখি, কবুতর, এমনকি বড় পাখিকেও এক ঘায়ে মাটিতে ফেলে দিতে পারে। এই ডাইভ করতে গিয়ে তার শরীরের গঠন একেবারে বদলে যায়। ডানা জোড়া করে নেয়, পা গুটিয়ে ফেলে, মাথা নিচু করে এমনভাবে ফেলে দেয় নিজেকে যেন আকাশটাই তার রাস্তায় পরিণত হয়। বাতাসের চাপ সামলাতে তার নাকের মধ্যে থাকে বিশেষ সার্কুলার রিজ, যা বাতাসকে বাইপাস করে দেয়, ফলে সে শ্বাস নিতে পারে আর নিয়ন্ত্রণও হারায় না। এই গতি ও শিকারের দক্ষতার জন্যই বহু দেশের সামরিক প্রতীক বা বিমান বাহিনীর চিহ্নে থাকে ফ্যালকনের ছবি, কারণ এটি প্রকৃতির নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্র। শুধু গতি নয়, ফ্যালকনের দৃষ্টিশক্তি এতটাই উন্নত যে সে 3 কিলোমিটার দূর থেকে 1 সেন্টিমিটার সাইজের শিকারকে দেখতে পায়। আর যখন আঘাত হানে তখন তার থাবা ও ঠোঁট একসাথে ব্যবহার করে, একদম ঝটকায় ঘাড় মুচকে ফেলে। ফ্যালকনের এক বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এরা আজও শহরে টিকে আছে। হ্যাঁ, আপনি ভুল শোনেননি, বড় বড় শহরের উঁচু বিল্ডিং, টাওয়ার, ব্রিজে এরা বাসা বানায়।
কারণ সেটা অনেকটা প্রাকৃতিক পর্বতের মতো। আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডনের টাওয়ার ব্রিজ, এমনকি ঢাকাতেও মাঝে মাঝে এদের দেখা মেলে। পৃথিবীতে পেরেগ্রিন ফ্যালকনের 19টি সাব স্পিসিস পাওয়া যায়, যেগুলো প্রায় সব মহাদেশেই থাকে, উত্তর মেরু থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত। কিন্তু 1950 থেকে 60-এর দশকে এই পাখি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল পেস্টিসাইডের কারণে। পরে বহু দেশে সংরক্ষণ প্রকল্প চালানো হয়। আজকে তারা ফিরে এসেছে, আরও শক্তি নিয়ে, আরও গতি নিয়ে। এই সোনালী পাথরের খোঁজে মানুষ জীবন দেয়। এই পাথরে লুকিয়ে আছে মৃত্যু। প্রথম দেখায় এটা সোনার মতো ঝকঝকে, কেউ বলবে মোম, কেউ বলবে গলে যাওয়া রেজিন, কিন্তু না, এই বস্তুটা হলো সালফার। এই ধরনের খনিজ পদার্থ যা জ্বালানির মতো জ্বলে, গন্ধে চোখ জ্বালায় আর শ্বাসকষ্ট তৈরি করে। আর এই সালফার খনির ভেতরে যারা কাজ করেন তারা প্রতিদিন নিজের জীবন হাতে নিয়ে ঢুকে পড়েন সে ভয়ঙ্কর জ্বালায়। চীনের কিছু অঞ্চলে, আবার ইন্দোনেশিয়া, চিলি, এমনকি আফ্রিকাতেও এমন সালফার খনি আছে যেখানে শ্রমিকরা গরম গ্যাস, তীব্র দুর্গন্ধ, বিষাক্ত ধোঁয়া সবকিছুর মাঝে পাথর তোলে, যেন তারা পাথর না আগুন টেনে নিচ্ছে। এই সালফার খনি দেখতে মনে হয় যেন একটা নরককুণ্ড। সবসময় ধোঁয়া উঠছে, বাতাস ভারী, আর আশেপাশে গরম পানির ফোয়ারা। নিচে পড়লে শরীর পুড়ে যাবে, শ্বাসে যাবে গ্যাস। কিন্তু এর মধ্যে মানুষ বাঁশের ঝুড়ি নিয়ে নিচে নামে, দুহাতে তুলে নেয় এই সোনালী রঙের খনিজ। কেউ গায়ে জড়িয়ে নেয় কাপড়, কেউ নাকে কাপড় বেঁধে রাখে, কেউ আবার কিছুই না করেই দিনের পর দিন সে গ্যাসের মধ্যে কাজ করে। সালফার মূলত আগ্নেয়গিরি আশেপাশে পাওয়া যায়। যেখানে মাটির ভেতর থেকে গরম গ্যাস বের হয়, সেখানে সালফারও বের হয়ে আসে। গ্যাস ঠান্ডা হলেই জমে গিয়ে তৈরি হয় এই সোনালী রঙের পাথরের মতো পদার্থ। এদের জমাট বাঁধার স্থানগুলোই হয়ে ওঠে খনি, আর সেখানে শুরু হয় জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ। এই খনিজটির ব্যবহার অনেক বিস্তৃত। সালফার লাগে সার তৈরিতে, বিভিন্ন রাসায়নিক দ্রব্যে, বিস্ফোরকে, এমনকি ওষুধেও। সেই সঙ্গে এটি ব্যবহার হয় কাঁচ, রাবার আর জ্বালানি প্রক্রিয়ায়। তাই এর চাহিদা বিশ্বজুড়েই প্রচণ্ড। আর চাহিদা যেখানে বেশি, সেখানেই শ্রমিকদের জীবন হয় সবচেয়ে সস্তা। চীনের মতো উন্নয়নশীল দেশে এই খনিগুলোতে কাজ করা শ্রমিকদের প্রতি কেজিতে পান 1 থেকে 2 ইউয়ান, অথচ তাদের তুলতে হয় প্রতিদিন 50 থেকে 70 কেজি সালফার। এই কাজ করতে গিয়ে কারো পা পুড়ে যায়, কারো গলা বন্ধ হয়ে আসে, কেউ আবার স্থায়ী শ্বাসরোগে ভোগে। কিছু খনিতে তো গ্যাস এমন তীব্র যে মাত্র 5 মিনিট দাঁড়ালে চোখ দিয়ে পানি পড়ে, আর 10 মিনিট থাকলে শ্বাস বন্ধ হয়ে আসে। এই খনিগুলোতে আধুনিক যন্ত্র নেই, কোনো নিরাপত্তা সরঞ্জাম নেই। তারা পাহাড় থেকে সালফার ভেঙে ঝুড়িতে ভরে, একে একে মাথায় করে ওপরে তোলে। এই পুরো প্রক্রিয়া চলে হাতে কুড়ানো বাঁশের ঝুড়ি আর এক ধরনের লৌহ শক্তির উপর ভর করে। অনেকে প্রশ্ন করে কেন তারা এত কষ্টের কাজ করে, কারণ তাদের সামনে আর কোনো বিকল্প নেই। এই খনির আশেপাশে সাধারণত কোনো শহর নেই, নেই কোনো স্কুল, হাসপাতাল বা চাকরির সুযোগ। এসব অঞ্চলের মানুষদের কাছে এই খনি একমাত্র আয়ের পথ। তারা জানে এই কাজ করলেই পেট ভরবে না, না করলে পরিবার না খেয়ে থাকবে। এই খনি পরিবেশেরও শত্রু, কারণ সালফার গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে, নদী, পানি, মাটি সবকিছু দূষিত করে। পাশের বন শুকিয়ে যায়, গাছ মরে যায়, এমনকি পাখিরাও উড়ে আসে না। এসব এলাকা অনেক সময় ডেড জোন বা মৃত ভূমি হিসেবে কিন্তু চিহ্নিত হয়, কারণ সেখানে কোনো জীবজন্তু বাঁচে না। এটাই বাস্তবতা। ছাগলের দুধ আর ছাল দিয়ে বানানো হয় এই চিজ, তুরস্কের গোপন খাবার যা পৃথিবী জানেই না। আপনি যদি এই জিনিসটা প্রথমবার দেখেন তাহলে হয়তো ভাববেন এটা কি চামড়ার থলি? না ভাই, এটা হলো তুরস্কের বিখ্যাত টুলুম চিজ, একটা এমন খাবার যা কেবলমাত্র ছাগলের দুধ দিয়ে বানানো হয় এবং তা ছাগলের ছালেই রেখে পাকা করা হয়। শুনতে যতই অদ্ভুত লাগুক, এই প্রাচীন পদ্ধতির পেছনে আছে বহু বছরের খাবারের সংস্কৃতি এবং এক অবিশ্বাস্য স্বাদ যা আজও বিশ্বের অনেক মানুষ জানেই না। টুলুম চিজ বানানোর জন্য প্রথমে প্রয়োজন হয় একেবারে টাটকা ছাগলের দুধ। এই দুধ সংগ্রহের পর তা গরম করে, এরপর তাতে যোগ করা হয় প্রাকৃতিক জমাট বাঁধার উপাদান, যেন তা ধীরে ধীরে জমে যায়। যখন দুধ জমে গিয়ে দইয়ের মতো হয়ে যায়, তখন তা কাপড়ে ছেঁকে নেওয়া হয়, যেন তরল অংশ আলাদা হয়ে যায়। এই কঠিন অংশটাই আসল চিজ, যেটাকে কার্ড বলে। এরপর আসে সবচেয়ে অদ্ভুত এবং ইউনিক অংশ। এই কার্ড বা চিজের কুচিগুলো শুকিয়ে ছাগলের ছালের ভেতরে ঢোকানো হয়। হ্যাঁ, একদম আসল ছাগলের চামড়া, যেটাকে আগে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয় এবং ব্যাগের মতো বানিয়ে নেওয়া হয়। সেই ব্যাগে চিজ ঢুকিয়ে মুখ বন্ধ করে রাখা হয়। এরপর শুরু হয় দীর্ঘ অপেক্ষা। এই চিজকে রেখে দেওয়া হয় গুহা বা ঠান্ডা পরিবেশে অন্তত 6 মাস। এই সময় ছাগলের ছাল থেকে এক ধরনের প্রাকৃতিক গন্ধ এবং আর্দ্রতা চিজে মিশে যায়, যেটা টুলুম চিজকে করে তোলে একেবারে ইউনিক। এই চিজের স্বাদ একবার যে পায় সে নাকি আর অন্য চিজ মুখে তুলতে চায় না, কারণ এর টেক্সচার নরম কিন্তু ঘন, স্বাদে ঝাঝালো কিন্তু মোলায়েম। এক ধরনের আদি এবং আকর্ষণীয় টান থাকে এই চিজে, যা সাধারণ চিজের মতো নয়। অনেক নাম
নামকরা আন্তর্জাতিক রেস্টুরেন্ট শেফ এবং চিজ ক্রিটিক এই টুলুম চিজকে বিশ্বের সেরা গোরমে চিজগুলোর একটিতে গণ্য করে। টুলুম চিজকে বলা হয় প্রাকৃতিক ফার্মেন্টেড চিজ, কারণ এতে কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল সংরক্ষণকারী উপাদান থাকে না। ছাগলের ছাল নিজেই হয়ে ওঠে এক ধরনের সুরক্ষা, যেটা ভেতরের চিজকে বাইরের জীবাণু থেকে বাঁচায় এবং ধীরে ধীরে তার স্বাদ বাড়ায়। এই প্রক্রিয়া এতটাই নিখুঁত যে শত বছরের আগের মানুষও প্রায় একই পদ্ধতি ব্যবহার করত। তবে টুলুম চিজ বানানো খুব সহজ নয়। প্রতিটি ধাপে থাকতে হয় সতর্কতা, ধৈর্য এবং পরিচ্ছন্নতা। ছাগলের ছাল যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে চিজ নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে চিজ রাখার জায়গা যদি সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতায় না থাকে তবে স্বাদ এবং মানের ব্যত্যয় ঘটে। তাই যারা এই চিজ বানায় তারা এক প্রকার শিল্পী, আর এই পদ্ধতি যেন এক প্রকার ধর্মীয় নিষ্ঠায় পালন করেন। তুরস্কের স্থানীয় বাজারে এই চিজ পাওয়া গেলেও বাইরের দেশে একে রপ্তানি করতে পারা খুব একটা সহজ নয়, কারণ ছাগলের ছালে রাখা এই ফার্মেন্টেশন পদ্ধতি অনেক দেশে খাদ্য নিয়ন্ত্রণের নিয়মে পড়ে। তবুও এই চিজের প্রতি ভালোবাসা এবং চাহিদা এতটাই বেশি যে অনেক বিদেশি ক্রেতা বিশেষ অনুরোধে এই চিজ সংগ্রহ করে থাকেন। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই চিজ স্থানীয় মানুষের অর্থনীতির একটি বড় উৎস। ছাগলের দুধ থেকে চিজ তৈরি করে তারা সেটা বিক্রি করে জীবন চালায়। অনেকে আবার ছাগল পালন করে শুধুমাত্র এই চিজের জন্য। আর যেহেতু এটি এক ধরনের হস্তশিল্পের মতো, তাই প্রতি বছর পর্যটকেরা তুরস্কে গিয়ে এই চিজের আসল স্বাদ নিতে চায়।